ফ্রিল্যান্সিং শুরু করার কোনো রাইট টাইম নেই, যে কোনো টাইমই করতে পারে। আর যেটা বলেন স্টুডেন্টের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট নাকি, আমার মনে হয় এর চেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কিছু নাই স্টুডেন্টের জন্য। আমরা সবসময় চেষ্টা করি কি বিদেশি দেখলে আমরা তাদেরকে একটু আমাদের চেয়ে সুপেরিয়ার কোনো একটা জায়গায় রাখতে চাই। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজনকে দেখি কিছু স্যার ইয়াস স্যার ইয়াস স্যার, দরকার নেই তো স্যার স্যার করে মুখে ফ্যান উঠে ফেলা। যখন আমরা নিজেকে এতটা আন্ডার ভ্যালু করি ওই সময় পুরো মার্কেটটাই নষ্ট হয়ে যায়। কারণ আমি পার্সোনালি দেখেছি, আমাকে বলছে যে আমি বাংলাদেশে তো $1,000 তুমি রাজার মতো থাকতে পারবো, তুমি কেন $5,000 চাচ্ছ? আমি দেখেছি অন্য ফ্রিল্যান্সার যে আমাকে বলেছে এটার জন্য $250 করে দিবে। সমস্যা হচ্ছে সে যদি $250 করে দিতে পারতো তাইলে একটা কথা ছিল, কিন্তু পারে না। বাংলাদেশে আমাদের ম্যাক্সিমাম সমস্যা এটাই, আমরা একটা হাই স্কিল কাজে অ্যাপ্লাই করব যেটা স্কিল আমার কাছে নাই, আর সেটার জন্য আসলে যে টাকাটা চাওয়া উচিত আমার ওইটার থেকে অনেক কম চাবো। আই থিঙ্ক আর্নিং এমন একটা জিনিস মানে হচ্ছে গিয়ে আগে লার্ন করতে হবে, পরে আর্ন একটা বাই প্রোডাক্ট, এটা আস্তে আস্তে এভাবেই হবে, ন্যাচারালি আসবে। এই জায়গাতে এই ফিল্ডে টেস্টিমোনিয়াল অনেক ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন নীল নাফিস। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই তো ভালো আছি। আজকে প্রথম যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে, ফ্রিল্যান্সিং নামটার মধ্যে তো ফ্রি কথাটা আছে, তাই না? মনে হয় যে খুব স্বাধীন একটা জিনিস, এবং ফ্রিল্যান্সিং জিনিসটাকেও কিন্তু আমরা স্বাধীন পেশা হিসেবেই বিবেচনা করি। বাট সত্যিকার অর্থে এটা আসলে কতটুকু ফ্রি? মানে হোয়ার দ্য ফ্রিডম লাইজ অ্যান্ড হোয়ার আর দ্য বাউন্ডারিজ? কোন জায়গাটায় গিয়ে আসলে আমি আটকে যাব? মানে 9টা 5টা যারা চাকরি করেন তাদের থেকে আসলে কোন জায়গায় ফ্রিডমটা বেশি, আর কোন জায়গায় আসলে হচ্ছে রেসপন্সিবিলিটি এতটাই বেশি যে তখন আর নিজেকে অতটা ফ্রি মনে হয় না? এইটা দিয়ে যদি আমরা স্টার্ট করি। প্রথমত আমার মনে হয় বাংলাদেশে আমরা ফ্রিল্যান্সিং জিনিসটাকে এটা নিয়ে অনেকে কনফিউজ থাকি। আমরা মনে করি ফ্রিল্যান্সিং কোনো কাজ, যেমন ওয়েব ডেভেলপার, ভিডিও এডিটর, ফ্রিল্যান্সিং এ মনে হয় একটা কাজ। ফ্রিল্যান্সার যে আসলে মুক্ত পেশা, এই জিনিসটা অনেকে বুঝে না যে ফুল টাইম জব আর ফ্রিল্যান্সিং এর ডিফারেন্সটা কি। এইটাই আজকে আমরা দর্শকদের জন্য একদম ডিটেইল একদম ডিটেল, ব্রেকডাউনটা করতে আমি চাই। একদম ডিটেল সবচেয়ে বেশি যে এক্সাম্পলটা দেই, আমার বাসায় একজন বুয়া আসে প্রত্যেকদিন, সে হচ্ছে আমার ফুল টাইম এমপ্লয়ি। আরেকজন বুয়া আসে, সে খালি বার্থডেতে হোক বা স্পেশাল অকেশন, ঈদের আগে আসে, সে হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সার বুয়া। যখন যখন দরকার হয় তাকে তখন তখন ডাকি। তো আমরা হচ্ছে এরকম যারা ফ্রিল্যান্সিং করি, আমরা হচ্ছে গিয়ে যখন কাজে লাগে, ক্লায়েন্টদের যখন লাগে বা আমরা যখন কাজ করতে চাই তখনই যাই। কোনো বস নেই, কেউ নেই, তারা হচ্ছে গিয়ে কাস্টমার, ক্লায়েন্ট বা কাস্টমার, এই হচ্ছে গিয়ে মোটামুটি ফ্রিল্যান্সিং। আর যেটা আপনি বললেন যে আসলে 9 to 5 এর সাথে ডিফারেন্সটা কি? আমরা সচরাচর যেটা বলি, আমাদের ফ্রিল্যান্সিং যারা করে, যেহেতু 99% অফ দ্য টাইম আমরা এখন যে যুগে ফ্রিল্যান্সিং এর কথা বলি, সবাই রিমোট জবই করে। তার মানে তাদের লোকেশন ফ্রিডমটা আছে। আর যদি তারা হাই টিকেট ক্লায়েন্টসদের টাচ করতে পারে, তার মানে যদি তারা বেসিক লেভেল সার্ভিস না দিয়ে অ্যাডভান্স লেভেল সার্ভিস দেয়, তাদের ওই টাকা পয়সা ভালো হবে। তার মানে তারা ফাইন্যান্সিয়াল ফ্রিডমও পেয়ে যাচ্ছে, লোকেশন ফ্রিডমও পেয়ে যাচ্ছে, রাইট? কিন্তু দেন এগেইন, যদি একটা ডিসেন্ট অ্যামাউন্টে টাকা কামানো লাগে, আপনি ঘুরতে ঘুরতে ইন্দোনেশিয়ার সি বিচের উপর বসে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা কামাতে পারবেন না। যখন আপনি এটাকে ফ্রিল্যান্সিংটাকে একটা বিজনেসে কনভার্ট করে ফেলবেন, যখন একটা এজেন্সি রূপে নিয়ে যাবেন, তখন পারবেন। বাট একা একা যদি ওয়ান ম্যান আর্মি হন, সচরাচর ফ্রিল্যান্সিং যেটাকে বলে, তাহলে আপনি অবশ্যই কক্সবাজারের বিচে বসে করতে পারবেন না। বাট জিনিসটা আসলে করতে পারবেন না কিনা সেটা না, যখন আপনি জানেন যে আপনি বাধ্য না, আপনি চাইলেই যেতে পারবেন, যখন আপনি এইটাই আসলে যে আপনার যে রেসপন্সিবিলিটিটা নাই, আপনি যেমন আপনি যান বা না যান, কিন্তু আপনি জানেন যদি যাইতে চান আপনি যাইতে পারবেন। ওই যে ফ্রিডমটা, যে চিন্তার ফ্রিনেস, ওইটাই আসলে আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিং আর একটা ফুল টাইম জবের সবচেয়ে বড় ডিফারেন্স। এই কথাটা খুবই ভালো লাগলো যে চিন্তার বা চয়েসের যে স্বাধীনতা, যে আচ্ছা আমি কাজ করলে যেই কাজটা নিব সেটা আমি ফুল রেসপন্সিবিলিটি দিয়েই করে দিব। বাট আমি চাইলে একটা কাজ, সেটা লুক্রেটিভ হোক বা না হোক, আমার একটা চয়েস আছে যে আমি কাজটা কি নিব নাকি নিব না। সো এটা অনেক বড় একটা ফ্রিডম আসলে। 100%। আচ্ছা, তাহলে ওই যে এজেন্সির কথাটা যেটা আসলো, তাহলে যারা ইন্ডিভিজুয়ালি ফ্রিল্যান্সিং করে সেখান থেকে হচ্ছে একটা এজেন্সি করে অনেকে হচ্ছে তখন আরো কাজ হচ্ছে একটা জায়গায় বা একটা হাবে আনতে পারে। সো এই জার্নিটা আসলে কেমন? এটা একটা মানুষ কখন গিয়ে করতে পারে বা কোন স্টেজে গিয়ে করতে পারে? এটা আমার কাছে মনে হয়, আমি ওদিনই শুনছিলাম, মানুষজন শুরুতেই নিজের একটা ব্যবসা খুলতে চায়, সেটা সমস্যা। আমার মনে হয় আগে আপনার অন্যের ব্যবসায় কাজ করে শেখা উচিত ক্রাফটটা কি, এরপর আপনার নিজের করা উচিত। যেমন আমি খুব ফলো করি অ্যালেক্স হরমুজি, তাকে, সে সচরাচর এটাই বলে যে হচ্ছে গিয়ে আমরা প্রথম থেকে একদম জার্নির শুরু থেকেই আর্নিং এর পিছনে বেশি দৌড়াই।
আই থিঙ্ক আর্নিং এমন একটা জিনিস মানে হচ্ছে গিয়ে আগে লার্ন করতে হবে, পরে আর্ন একটা বাই প্রোডাক্ট। এটা আস্তে আস্তে এভাবেই হবে, ন্যাচারালি আসবে। যখন আমার শিখার সময় তখন যদি আমি কামাতে চাই তাহলে ঝামেলা, যখন আমার কামানোর সময় তখন যদি আমি খালি আবার শিখার উপর কনসেন্ট্রেট করি সেটা সমস্যা। তো একটা প্যারালাল থাকবে, বাট প্রথমে অ্যাটলিস্ট ইনিশিয়াল 1 বছর 2 বছর যেই কাজের জন্য যেরকম 6 মাস হতে পারে, আগে শিখার উপর কনসেন্ট্রেট করা উচিত। তো এজেন্সি রান করার জন্য আগে ইন্ডিভিজুয়ালি কাজ করা উচিত, এরপর হচ্ছে হয়তো অন্য কোনো এজেন্সির সাথে কাজ করা উচিত। কারণ আজকালকার যুগে এজেন্সি খোলার জন্য জাস্ট কোর স্কিলটা থাকলে হবে না, সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্কিল সেটা হচ্ছে গিয়ে সেলস পারাটা। আর সেলস এমন একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস লাগে, আরও অনেক XYZ ভ্যারিয়েবলস থাকে জিনিসটা। তো এজেন্সির যে জার্নি আমার মনে হয় যে কারো কেউ যদি শুরু করতে চায় তার আগেই কোর স্কিলটা নিজের শেখা উচিত, এরপরে তারা তাদের মতো স্কিলড এমন মানুষ রাখতে পারে। আমি যেটা করি আমার এজেন্সিতে এমজেড মিডিয়াতে, আমি খোঁজার চেষ্টা করেছি প্রথমে দেখে ভালো ভালো ভিডিও এডিটর কাদের পাওয়া যায়, দেখলাম আসলে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় বাংলাদেশে 80% কোম্পানি, মহাজন কি বলে যে হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট এত বেশি, কেউ চাকরি পাচ্ছে না। আমার কাছে মনে হয় 80% কোম্পানি আন্ডার স্টাফ, তারা কোয়ালিফাইড মানুষ খুঁজে পায় না। যাদের সাথে আমার কথা সবার একই কথা, কোয়ালিফাইড মানুষ খুঁজে পাচ্ছে না। যেমন আমার এত ইমেল আসে যে যেন তাদের চাকরি দিই, বিশ্বাস করবেন না, মানুষ পুরো ইমেলটা সাবজেক্ট লাইনে লিখে দেয়। তারা অনার্স মাস্টার্স সব শেষ করে ফেলছে, কিন্তু তারা সাবজেক্ট লাইনে ইমেল লিখে দেয়। তাহলে আমাদের ডিজিটাল লিটারেসি এতটাই কম। তো এজেন্সি শুরু করার আগে আমার কাছে মনে হয় যে শেখা মানে উচিত। হয়তো সে এটা একটা হ্যাক হিসাবে নিচ্ছে যে আচ্ছা পুরো ইমেল তো পড়বে না, অ্যাটলিস্ট সাবজেক্টটা তো আমি তো দেখবে। পড়তে পারতেছি না ভাই পুরো ইমেল। ইমেলের সাবজেক্ট লাইনে তো আপনার স্পেসিফিক ক্যারেক্টারের পরে পড়া যায় না, এরপর আর পড়া যায় না, এক আমি লাইনের পড়তে পরে। পারতেছি না সে কি লেখছে। অনেকে ইমেলে রাখে হ্যালো ভাই। তা এইগুলা হচ্ছে কি আমাদের, এগুলা শেখা হচ্ছে। প্লাস হচ্ছে কি এই যে সেলসের সাথে এজেন্সি রান করার সময় আরো অনেক কিছু আসে, মানুষজন ম্যানেজমেন্ট করা, পিপল স্কিল যেটা। অনেক। আর যেটা আমি বলছিলাম যে আমার এজেন্সিতে আমি চেষ্টা করেছি ভালো ভিডিও এডিট করতে পারে এমন মানুষজন খোঁজার, হয়তো বা ওরকম পাইনি। যারা পেয়েছি তাদের সাথে হয়তো আমার কন্ডিশন মিলছে না, তারা হয়তো বা ভালো কাজ করতে বলে তাদের ওরকম লয়াল না। এরপর আমি মেনে নিছি আসলে সম্ভব না পাওয়া। আমার যদি 10 জন লাগে হয়তো আমি হাইয়েস্ট গেলে 1 জন বা 2 জন এরকম পেতে পারি। আমি যেটা এখন করি, পারুক বা না পারুক, আমার মেইন স্কিল এখন ভিডিও এডিটর না। দেখি তারা কি লয়াল নাকি, তারা কি ড্রিভেন নাকি। এরপর তাদেরকে আমি নিজে নার্চার করে শিখাই দিই ভিডিও এডিট করা। তো 3 মাস 2 মাস লাগবে তাকে আমার একটা মোটামুটি আমার কাজ করার মতো ভিডিও এডিটর বানাতে। কিন্তু এমন যদি হয় যে অলরেডি ধরেন 3 মাস আগানো একদম শুরু থেকেই সে সব পাক্কা, কিন্তু তার ভিতরে লয়ালটি বা এই ডেডিকেশন, এটা আমি 3 মাস 6 মাস 3 বছরে ঢুকাতে পারবো না। তো এই জায়গাটা আমি বুঝে গেছি। এই জন্য যদি এরকম নার্চার করার মতো আমার মাইন্ডসেটে যদি তারা করতে চায়, তো তাদের আগে নিজে জানা লাগবে জিনিসটা। সো আগে কোর স্কিলটা নিতে হবে, পরে হচ্ছে গিয়ে সেলস, মার্কেটিং, ম্যানেজমেন্ট, আরও অনেক টেকনিক্যাল স্কিল আছে, সব যখন শিখে যাবে, মানুষজনকে নার্চার করা শিখে যাবে, এরপর আস্তে আস্তে এজেন্সি খোলা একটা ন্যাচারাল প্রসেসই হয়ে যাবে। বাট ওই যে অনেকগুলো ভ্যারিয়েবল জিনিসপত্র আছে, যেগুলো শুধুমাত্র কোর স্কিলটা থাকলেই হবে না, আর অনেক কিছু দরকার একটা এজেন্সি শুরু করার জন্য। তার মানে এখানে যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট গুলো আছে, লাইক কেউ যখন একা কাজ করছে তখন সে নিজেই কিন্তু ওয়ার্কার, সে নিজেই হচ্ছে তার সেলসম্যান, সে নিজেই ম্যানেজার, নিজেই এভরিথিং। বাট যখন সে একটা এজেন্সি দিতে চাচ্ছে তখন তো তার ওইখানে হচ্ছে সেট স্কিলের লোক লাগবে। সো তখন আস্তে আস্তে এই কোন একটা এজেন্সিতে কাজ করলে এক্সপিরিয়েন্সটা হবে অ্যান্ড ইন্ডাস্ট্রির যে নো হাউ গুলো সেগুলো একটা মানুষ জানবে। 100%। তারপর সে আস্তে আস্তে এটা চাইলে সেট আপ করতে পারে, বা এরকম লাইক মাইন্ডেড যেটা অ্যালাইনমেন্ট যেটা বলতে চাইলেন, যে অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে বেশি দিন একসাথে আসলে কাজ করা যায় না, রাইট, স্কিল থাকুক আর না থাকুক। এটাই। সো সেই অ্যালাইনমেন্টটা খুঁজে পেলে তখন হচ্ছে সেখান থেকে সামনের দিকে আগানো এটা যায়। আমি আবার ওইদিন, আমি মনে হয় আয়মান সাদিক ভাইয়ের একটা পডকাস্ট দেখছিলাম। হুম, হুম। ভাইয়াও বলে যে ভাইয়াদের যতটুকু আমার মনে পড়ে তাদের 10 মিনিট স্কুলের এত বড় একটা গ্রোথের কারণ হচ্ছে কি ভাই আস্তে আস্তে বুঝে গেছে এখন আমার ডেলিগেট করার সময় হয়ে গেছে। তো অনেকে যারা এজেন্সি খুলতে চায়, আমি এখনো মনে করি আমার এজেন্সিতে যারা আছে তাদের থেকে হয়তো আমি ভালো করতে পারতাম, পারফেক্ট হবে না। আস্তে আস্তে তারা আপনার চেয়ে বেটার হয়ে যাবে, নো ডাউট। বাট ইনিশিয়ালি সবাই চেষ্টা করে আমি সব করবো, আমি ক্লায়েন্ট আনবো, আমি ভিডিও করবো, আমি চেক করবো। ওই পারফেকশনিস্ট হয়ে গেলে ঝামেলাটা ডুয়েল এজ সোর্ড আর কি। পারফেকশন ছিল কিছু লাভও আছে কিছু লসও আছে। আমি যদি নিজে যদি সিইও হই বা যদি আমি একটা কোম্পানি চালাতে হয়, আমি যদি একদম গ্রাউন্ড লেভেলের কাজ আমিই করি, তাহলে গ্রোথটা স্ট্যাটিক হয়ে যায়, হুম। আর উপরে ওঠে না। আমি দেখেছি যখন যখন আমি বেশি ব্যস্ত হয়ে যাই তখন তখন দেখি আর গ্রোথ হচ্ছে না। এবার বলি না, আরেকজনকে হায়ার করা লাগবে, আমার প্রেশার কমাতে হবে। যখন থেকে আমি ফ্রি, এরপর না, এখন আবার আমার টাইম আছে ভাবার জন্য যেটা বড় কীভাবে করবো। রাইট, এই ডেলিগেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আসলে অনেকে মিস করে যায়। এবং বিশেষ করে যারা হচ্ছে পারফর্মার, নিজেরা হচ্ছে স্কিলড, তাদের মধ্যে হচ্ছে এই ডিলিউশনটা বেশি কাজ করে টু সাম এক্সটেন্ট। যাচ্ছে ওর এত সময় লাগে কেন, আমি নিজেই তো এর চেয়ে কম সময় করতে পারি, এটাই। বাট আমি নিজে তো আসলে সব কাজ করতে পারবো না। এখান থেকে আরেকটা জিনিস মাথায় আসলো, যে বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে যখন হচ্ছে হ্যান্ডেল করতে হয়, সো এখানে দুইটা পার্ট। একটা হচ্ছে যে
রাইট ক্লায়েন্ট চুজ করার ব্যাপারটা, সো এইটার মেট্রিকগুলো কি কি, বিকজ এখানে অনেকে হচ্ছে ভুল করে। সেকেন্ড পার্টটা হচ্ছে ওই ক্লায়েন্টের সাথে নিজের কাজের যে ভ্যালুটা সেট করা, যে বারটা সেট করা, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট দুইটা স্টেপ। সো এইটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, বিশেষ করে যদি আমি ফ্রিল্যান্সিং এর জগতে বলি? জি ভাই, ফার্স্ট যেটা কোয়েশ্চেনটা করলেন রাইট ক্লায়েন্ট খোঁজা, আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ যেহেতু ম্যাক্সিমাম মানুষ যেহেতু পুরোটা অনলাইনে পুরোটা ট্র্যাক থেকে যায়, ভালো হোক খারাপ রিভিউ হোক থেকে যায়। আর ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা যেহেতু আপওয়ার্ক, ফাইবার এরকম মার্কেট প্লেসে কাজ করে, একটা খারাপ ক্লায়েন্ট যদি চলে আসে, একটা নেগেটিভ রিভিউ ইতিহাসটা থেকে যায়। একদম অনেক ইম্পর্টেন্ট রাইট ক্লায়েন্ট চুজ করা। কিছু রেড ফ্ল্যাগস আগে থেকেই ক্লায়েন্টের পাওয়া যায়, দেখা লাগে সে আসলে কথাবার্তা কিভাবে বলে, তার প্রোফাইল যদি সে মার্কেট প্লেসে কাজ করে বা কাজ দিয়ে থাকে, তার প্রোফাইলে গেলে দেখা যায় পুরান রিভিউ কি আছে, অন্যান্য ক্লায়েন্টের ফিডব্যাক, অন্যান্য ফ্রিল্যান্সারদের কি ফিডব্যাক, ওগুলো থেকে একটু আশা ভরসা পাওয়া যায়। প্লাস আমি যেটা করি ম্যাক্সিমাম সময় আমি চেষ্টা করি, এখন পারি না যেহেতু ক্লায়েন্টের নাম্বার বেশি হয়ে গেছে, বাট যদি মান্থলি ক্লায়েন্ট 10-15টা নিচে হয়, কন্ট্রাক্ট শুরু করার আগে চেষ্টা করছি ক্লায়েন্টের সাথে কলে যাওয়া। কলে গেলে আমার কাছে অনেক কিছু বোঝা যায়, তাদের কথাবার্তা শুনে অনেক কিছু বোঝা যায়। অনেক রেড ফ্ল্যাগস থাকে, জাস্ট আমার কাছে মনে হয় চোখখান যদি খোলা রাখে তাহলে বুঝতে পারবে কখন না বলতে হবে। কারণ আমাদের এই অভ্যাসটা, না বলতে আমার একটু খারাপ লাগে আমাদের, কিন্তু ঠিক সময় যদি না বলতে না পারা যায়, লং টার্মে এটা অনেক সমস্যা হয়। প্লাস ধরে নিলাম ক্লায়েন্ট নিয়ে নিছে একজন, সে ভালো না, ফর্মুলা একটাই, ক্লায়েন্ট যাই বলবে সেটাই ঠিক। আপনি ভুল করলেও মানে ক্লায়েন্ট ঠিক, ক্লায়েন্ট ভুল করলেও ক্লায়েন্টের ভুল না আপনারই ভুল। তো এটা তো ক্লায়েন্টরা হচ্ছে একটা মানে ম্যানিপুলেশন টেকনিক হিসেবেও নিতে পারে, তাই না? কিছু করার নাই, এই জায়গাটাই এমন যে হচ্ছে আপনার যদি ভুল হয়, এই যে বলে না কাস্টমার ইজ গড, ক্লায়েন্টও তো কাস্টমারের মতনই। তো সে যাই করবে আপনার মেনে নিতে হবে যে তারটাই ঠিক আমারটাই ভুল। কারণ এত স্লিপারি স্লোপ এই জায়গাটা, একটু এদিক সেদিক হয়ে গেলে পুরাটা শেষ। আর কোন মানুষ কেমন বোঝাও যায় না, যাদের এটা অনেকটা কপালের উপরেও নির্ভর করে নাকি? 100% কপালের উপর ডিপেন্ড করে। আর এক্সপিরিয়েন্সের সাথে সাথে ক্লায়েন্টের হাই দেখলেও বোঝা যাবে যে আসলে কোনভাবে হাই দিছে, কি হাসি দিয়ে হাই দিছে নাকি সে রাগ হয়ে হাই দিছে। ইনটিউশনটা তখন কাজ ইনটিউশনটা, গাট ফিলিংটা কাজ করবে। আর হচ্ছে গিয়ে কথাবার্তা দেখে বুঝতে পারবে, এটা একটা জিনিস। আর প্লাস এটাও যে আসলে আমার কাছে মনে হয় ঠিক ক্লায়েন্ট চুজ করার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যদি ভুল ক্লায়েন্ট চুজও করে ফেলে, তাকে কিভাবে ট্যাকেল করবে। যেমন আমি আমার পার্সোনাল, এটাও তো একটা এক্সপেরিয়েন্স। এটাও এক্সপিরিয়েন্স। আমার একটা পার্সোনাল ক্লায়েন্ট ছিল যার সাথে আমরা $200-300 মতো ছোট একটা কাজ করছি। কাজ দেওয়ার পরে সে আমার কাছে মনে হচ্ছে সে বলছে ওকে ঠিক আছে, পেমেন্ট রিলিজ করে দিব, কিন্তু শুনে বুঝছি সেটা স্যাটিসফাইড না। বললাম সমস্যা কি? বললো এই এক ভিডিও দিতে তোমার এত সময় লাগলো। আমি বললাম, সে কিন্তু আমাকে ফিডব্যাক দিয়েছে 4 দিন পরে, তার স্কেজুল এখন আমার নাই, আমার আবার 2 দিন লাগবে এখন ফ্রি হইতে। তো 7 দিন হয়ে গেছে একটা ভিডিও দিতে। কিন্তু আমি বুঝলাম এখন অ্যাট দিস পয়েন্ট আমার $300 চেয়ে আমার একটা রেটিংটা, রেপুটেশনটা বেটার। রাইট। আমার জন্য আসলে আমি আমাকে যদি ও বলতো $200 দে, আমি তাও দিয়ে দিতাম, কিন্তু আমার 5 স্টারটা থাকুক। তো আমি তাকে বুঝিয়ে বলছি যে ঠিক আছে, এই সমস্যা আমি কোনোভাবে বেটার করতে পারি নাকি, আমি আবার করে দিতে পারি নাকি, পরের প্রজেক্টে একটা ডিসকাউন্ট দিয়ে দিতে পারি নাকি, সে কোনোভাবেই রাজি হবে না। ওরা মেনে নিয়েছে, আমার কিচ্ছু করার নেই। দেখে বলতে থাক, তোমার আমাকে দেওয়া লাগবে না $300, তুমি আমাকে $5 দাও, কিন্তু আমাকে একটা 5 স্টার রেটিং দিবা। ওর জন্য উইন, আমার জন্য উইন না, কিন্তু দ্যাট ইজ লস না। আমার কাছে অলওয়েজ যেটা মনে হয় এই জায়গাতে, এই ফিল্ডে টেস্টিমোনিয়াল অনেক ইম্পর্টেন্ট, আচ্ছা, রিভিউ অনেক ইম্পর্টেন্ট, আর এখানে ওয়ার্ড অফ মাউথ অনেক ইম্পর্টেন্ট, এখানে রেপুটেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমার কাছে মনে হয় মাঝে মাঝে এই জিনিসগুলা যে ভাবা যে এই $300 যে ভ্যালু টাকার দিকে না থাকে, $300টা আমার ব্যবসা লং টার্মে যে ভ্যালুটা আনছে ওটা বেশি ইম্পর্টেন্ট নাকি আমার প্রত্যেকটা 5 স্টার একটা 1 স্টার রিভিউ ওটা বেশি ইম্প্যাক্ট তার ফেলাচ্ছে। মানে এখানে হচ্ছে ইগো ড্রিভেন হওয়া যাবে যা না, একদমই যাবে না, বরং লেভেল হেডেড, কুল হেডেড থাকতে হবে 100%। সবসময়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনার কথা একদম রাইট, ইগো ড্রিভেন হওয়া যাবেই না। অনেক মানুষের দেখি এটা সমস্যা, আবার বেশি নিজেকে আন্ডার ভ্যালু করা যাবে না, যেটা আপনি বলছিলেন। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজনকে দেখি কিছু স্যার ইয়াস স্যার ইয়াস স্যার, দরকার নেই তো স্যার স্যার করে মুখে ফ্যান উঠে ফেলার। আমার কাছে মনে হয় আমরা যেমন আমরা বলি ম্যান, ব্রো, ডুড, আমরা সবসময় চেষ্টা করি কি বিদেশি দেখলে আমরা তাদেরকে একটু আমাদের চেয়ে সুপেরিয়ার কোনো একটা জায়গায় রাখতে চাই। হয়তো বা 200 বছর তারা আমাদের রুল করছে এই কারণে, কিন্তু আমরা সাদা চামড়া দেখলেই আমরা মনে করি তাদের থেকে কোনো এক কারণে আমরা ইনফেরিয়ার, জানি না কি কারণ। কিন্তু যখন আমরা ওই জায়গাটায় চলে যেতে পারবো তখন আমরা, আমার কাছে মনে হয় আপনার যে সেকেন্ড কোয়েশ্চেন ছিল, আমরা নিজেদের স্ট্যান্ডার্ড কিভাবে বুঝবো। আপনি দেখবেন বাংলাদেশের মার্কেট প্লেসে অনেক মানুষ আছে যারা ধরেন আপওয়ার্ক বা ফাইবার মার্কেট প্লেসে তাদের এমনকি $1 লাখ হয়ে গেছে, কিন্তু তাদের আওয়ারলি
রেট এখন দেখি $7, $8। হুম। এবং এটা কি ওই সেম ইন্ডাস্ট্রিতে, সিমিলার ইন্ডাস্ট্রিতে অন্য যারা কাজ করছে তাদেরকে ইফেক্ট করে না? অনেক বেশি। যখন আমরা নিজেকে এতটা আন্ডার ভ্যালু করি, ওই সময় পুরা মার্কেটটাই নষ্ট হয়ে যায়। সবাই মনে করে যে, আর স্পেশালি পুরা মার্কেটকেও যদি না টার্গেট করেন, এট লিস্ট বাংলাদেশ বা যে রিজিয়নের তারা সেই রিজিয়নটাকে হেভিলি টার্গেট করে। কারণ আমি পার্সোনালি দেখেছি, আমাকে বলছে যে আমি বাংলাদেশে তো $1,000 তুমি রাজার মতো থাকতে পারবো, তুমি কেন $5,000 চাচ্ছ? আমি দেখেছি অন্য ফ্রিল্যান্সার যে আমাকে বলেছে এটার জন্য $250 করে দিবে। সমস্যা হচ্ছে সে যদি $250 করে দিতে পারতো তাইলে ওটা কথা ছিল, কিন্তু পারে না। বাংলাদেশে আমাদের ম্যাক্সিমাম সমস্যা এটাই, আমরা একটা হাই স্কিল কাজে অ্যাপ্লাই করব, যেটা স্কিল আমার কাছে নাই, আর সেটার জন্য আসলে যে টাকাটা চাওয়া উচিত আমার, ওইটার থেকে অনেক কম চাবো। তো এই জন্য একটা নাম খারাপ হয়েছে, অনেক জায়গায় জানেন জব পোস্টে লেখা থাকে বাংলাদেশের জন্য অ্যাপ্লাই না করে। এইগুলার কারণে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, কিন্তু এটার সলিউশন একটাই, আমাদের মনে হয় অ্যাজ আ কমিউনিটি আমাদের একটা এগিয়ে যেতে স্ট্যান্ডার্ড হবে, মেইনটেইন করা উচিত। রাইট? আমার কাছে মনে হয় বাংলাদেশের ফ্রিল্যান্সিং কমিউনিটিটা বেশ স্ট্রং, বাট তাও কিছুটা টক্সিসিটি আছে। কিন্তু যদি একটু ভালো, এখন এটা আসলে ব্যাপার, যদি বলি মডারেশনটা করবে কি? অবশ্যই মডারেটর আছে, আমি জানি না মানে তারা কে, মডারেশন হলে তো ব্যাপারটা আসলে আইরনিক হয়ে গেল, কারণ সবাই তো ফ্রিল্যান্সার। এক্স্যাক্টলি। তো কাকে আমি দিব এই হ্যাঁ। পাওয়ারটা? তো এই জায়গাটাই ঝামেলা এখন। আমি নিজেও জানি না এটার প্রপার সলিউশন কি। আই থিংক একটা প্রপার হেলদি কমিউনিটি যদি থাকে, তাহলে আমরা ওই স্ট্যান্ডার্ডটা বেটার করতে পারবো। স্পেশালি আচ্ছা। যদি ইন্ডিয়া দেখি, আবার হচ্ছে তারাও আমাদের মতো চিপ প্রোভাইড করে সার্ভিসেস, বাট আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির চিপ অল্টারনেটিভ না হয়ে এখন আই থিঙ্ক ইটস টাইম যেখানে আমরা অ্যাকচুয়াল কোয়ালিটি সার্ভিস দিতে পারবো। ওই সময় আর আমাদের ইউজুয়ালি ফ্রিল্যান্সারদের যখন বাইরে, আমাদের তো ওয়েস্টার্ন মানুষজনই বেশি হায়ার করে, তারা খুঁজে যে না, ধরেন আমার একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লাগবে, ভিডিও এডিটার লাগবে, আমার তো বাজেট নেই, আমি একটা সস্তা দেশ থেকে কাউকে হায়ার করি। অনেকেই আছে যাদের আসলে টাকা আছে, তাদের রাইট রিসোর্সেস জানে না, তারা কাকে হায়ার করতে হবে জানে না। কারণ আপওয়ার্কে ধরেন বাঙালিও আছে, আমেরিকানও আছে। তো অনেকে আছে ওই আমেরিকানদেরই হায়ার করতে চায়। তো আমাদের ওই স্ট্যান্ডার্ডে যেতে হবে যেন আমাদের কাজের স্কিলের জন্য আমাদের হায়ার করে, যেন আমরা চিপ অল্টারনেটিভ এর জন্য হায়ার না করে। ওই সময় আমরা $5 থেকে $150 পার আওয়ারে চলে যেতে পারবো। তো ওই নিজেকে সময়ের সাথে সাথে অ্যাডাপ্ট করে আপস্কিল হওয়া, নিজের স্ট্যান্ডার্ডটা বোঝা, আর সময়ের সাথে সাথে নিজের প্রাইসটা বাড়ানো। আই থিঙ্ক প্রাইস বাড়ানোর জন্য কাজের চেয়ে বেশি কিভাবে আপনি টার্ম করতেছেন জিনিসটা, লিঙ্গটা, এটা বেশি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট ভাই, ভেরি ইম্পর্টেন্ট। স্পেশালি ফ্রিল্যান্সিং নিয়ে তো এভরিডে আপনি নতুন একজনের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন। যেহেতু সেলস আপনার অনেক ভালো হওয়া লাগবে, ওই সময় আপনার কথা বলতে খুব ভালো করতে হবে, স্পেশালি ইংলিশ। আপনার এমনিতে হচ্ছে দেশি বিদেশি ক্লায়েন্টের হচ্ছে রেশিওটা কেমন? 100:0। দেশি 0, 100 হচ্ছে বিদেশি। এটার পার্টিকুলার কোনো রিজন? কারণ আপনি যদি ভাবেন, ধরেন আপনার ভিডিও যদি আমি এডিট করি, আপনি আমাকে একটা ভিডিও এডিট করার জন্য 20,000 টাকা দিবেন না। কারণ আপনার জন্য আপনার ROI নেই এত। আপনি ভিডিওতে 20,000 টাকা কামাতে পারবেন না। ধরে নিলাম আরকি। বাইরের যে তারা, আপনি যদি খালি ইউটিউবেও দেখেন, ইউটিউবে অ্যাডসেন্স ওদেরটা বাংলাদেশের থেকে অনেক বেশি। হ্যাঁ। ওরা অনেক বেশি টাকা পাচ্ছে। সো ওইখানের মানুষজন, কারণ আমাদের লিভিং স্ট্যান্ডার্ডই দেখেন না। ওদের জন্য $200 অনেক টাকা না। টাকা অবশ্যই, কিন্তু বাংলাদেশে আমাদের জন্য 20,000 টাকা যত টাকা, অত টাকা না। তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে ওদের চিপ অল্টারনেটিভের টাকাটা নিলাম, আমাদের লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ইটস অ্যাপ্রোপ্রিয়েট। এর জন্য বাংলাদেশ থেকে ওদের সাথে কাজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট। কারণ আপনাকে আমি জিনিসটা আরেকটু ভেঙে যদি বলি, বাংলাদেশ থেকে মানুষ সৌদি আরবে মাটি কাটতে কেন যায়? কারণ ওইখানে ধরেন 70,000 টাকা দিয়ে মাটি কাটলে, বাংলাদেশে মাটি না কেটে সৌদি আরব কেন মাটি কাটে? হ্যাঁ 70,000 টাকা দেয়, বাংলাদেশে 15,000 টাকা দেয়। আমি কি করি, আমি বাংলাদেশে বসে অনলাইনে বিদেশে মাটি কাটি। সেম কনসেপ্ট, কারণ সৌদি আরবে কিন্তু তার থাকলে সৌদি আরবের টাকা দেওয়া লাগবে। তো আমি থাকতেছি বাংলাদেশে, খরচ আমার বাংলাদেশের, তো টাকা পাচ্ছি আমি আমেরিকার লাইফ স্ট্যান্ডার্ডে। যদি চিপারও পাই, তারপরে দেখেন আমেরিকার যে একদম সবচেয়ে লোয়েস্ট পেইং ওয়েজ, মানে সেটা হচ্ছে $15 পার আওয়ার। তো আপনি হিসাব করেন যদি দিনে 10 ঘন্টা কাজ করে $150, 15,000 টাকার মতো, তো এটা 3 লাখ টাকার উপরে চলে যায় মাসে। লোয়েস্ট পেইং জব বাংলাদেশে, একদম টপ 1% মাসে 3 লাখ টাকা কামায় না। তো ওইভাবে যদি বাংলাদেশের লিভিং স্ট্যান্ডার্ড আমি ওদের দেশের লোয়েস্ট পেইং জবও পাই, ইটস আ উইন উইন। রাইট। আর নেক্সট যে কোশ্চেনটা মানুষের মাথায় খুব ঘুরপাক খায়, ওটা আমি করে দেই। সেটা হচ্ছে যে হোয়েন ইজ দ্য রাইট টাইম টু গেট ইনটু ফ্রিল্যান্সিং? লাইক স্টুডেন্টরা কি চাইলেই হচ্ছে একটা মানে প্রপার ফ্রিল্যান্সিং এনভায়রনমেন্ট মেনটেন করে রেগুলার কাজ করবে, কাজ পাবে, এরকম পাশাপাশি ওর পড়াশোনাও চালাবে, এই অপরচুনিটিটা কি বাংলাদেশে এখনকার প্রেক্ষাপটে আছে? নাকি হচ্ছে যারা অলরেডি একটা জব করছে, হ্যাঁ, একটা ডে জব করছে, তারপর সে হচ্ছে এখানে আসতে পারে? নাকি হচ্ছে তাকে
এই দুইটাই স্যাক্রিফাইস করে হচ্ছে এখানে আসতে হবে যদি একটা সার্টেন লেভেল পর্যন্ত যেতে চায়। এই ব্যাপারটা কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিং শুরু করার কোনো রাইট টাইম নেই। হুম, যে কোনো টাইমই করতে পারে, সেটা ফার্স্ট কথা। আর যেটা বললেন স্টুডেন্টের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট নাকি? আমার মনে হয় এর চেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কিছু নাই স্টুডেন্টের জন্য। এখন আমি ফ্যান্টাসাইজ করাবো না জিনিসটা। ফ্রিল্যান্সিং ইভেন দো আমি যদি একটু ব্রেকডাউন করি, বাংলাদেশে আমার সময় জানি আপনাদের সময় একমাত্র ওয়ে ছিল খালি টিউশন করে টাকা কামানো। স্টুডেন্ট থাকা অবস্থা আর কোনো ওয়ে ছিল না। এখন যেমন আরো অপশন বেরোচ্ছে। মানুষজন ধরেন ফুড পান্ডা ডেলিভারি দিচ্ছে বা হচ্ছে গিয়ে ক্যাফেস বা রেস্টুরেন্টে শিক্ষিত ইয়ারা কাজ করছে। আমাদের কাছে আরো নরমাল হচ্ছে। বিদেশে যেটা আরো ৩০ বছর আগে হয়েছে, ৪০ বছর হ্যাঁ, আগে হয়েছে, আমাদের কাছে এখনো ফুলি নরমাল না। বাট বাট আগের হচ্ছে। থেকে অনেক নরমাল। রাইট। এখন ইউনিভার্সিটি নর্থ সাউথের মতো ইউনিভার্সিটিতে যারা পড়ে, বাংলাদেশের এলিট প্রাইভেট ইউনিভার্সিটি, তারাও যাওয়ার সময় একটা পাঠাও টিপ মেরে যাচ্ছে, রাইট? আস্তে আস্তে নরমাল হচ্ছে। কিন্তু ফ্রিল্যান্সিং আমার কাছে মনে হয় আরো অনেক হাই পেইং এগুলা সবগুলা থেকে, টিউশন থেকে। আর যেহেতু ফ্রিল্যান্সিং আপনার কোনো ফুল টাইম জব না, হুম, হুম। আপনি আবদ্ধ না। আপনার যখন সময় আছে, আপনি যখন চাচ্ছেন তখন করতে পারেন। এমনকি যারা ফুল টাইম জবও করে, তখন তারা চাইলে জাস্ট উইকেন্ড এটা করতে পারে। আমি যখন ফুল টাইম জব করতাম, তখন আমি ৩ বছর ফুল টাইম জব করেছি, রিমোটলি জব করেছি। কিন্তু ওই সময় স্যাটারডে, সানডে জাস্ট ফ্রিল্যান্সিং করতাম। সো ইটস 100% প্র্যাকটিক্যাল। অ্যান্ড আই থিংক ইট উড বি দ্য বেস্ট থিং টু ডু ফর দেম। বাট ব্যাপার হচ্ছে কি, তারা আসলে কাজটা পাবে নাকি? মার্কেটে এত কম্পিটিশন, তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট যদি তারা কাজ পায়। কারণ আপনি পড়ালেখা আর টাকা কামানো অবশ্যই একসাথে ব্যালেন্স করতে পারবেন। কিন্তু যদি আপনি মোটামুটি টাকা কামাতে চান, তাহলে পড়ালেখাটা আপনার মোটামুটি করতে হবে। যদি আপনি অনেক টাকা কামাতে চান, তাহলে পড়ালেখাটা অনেক কম করতে হবে। যদি আপনি অনেক পড়ালেখা করতে চান, অবশ্যই টাকা কামাতে পারবেন, কিন্তু কম কামাতে হবে। সো যদি আপনার 100% থাকে, আপনার ব্যালেন্স করতে হবে 50-50 নাকি 30-70, দুইটা আপনি 70-70 করতে পারবেন না। কারণ এটা সম্ভব Doesn't না, make sense, right? সম্ভব না। আনলেস আপনি সুপার হিউম্যান হন, যেটা খুব কম। 99% মানুষ সেরকম হবে না। এই জন্য ইউ হ্যাভ টু পিক ইউর পয়জন, যে আসলে আপনি কোনটা করতে চান। কারণ আমার কাছে মনে হয়, আপনি বললেন পড়াশোনা মানে কি? এডুকেশন। সো ওই এডুকেশনের ডেফিনেশনটা কি? জাস্ট যদি ইউনিভার্সিটিতে যায় সেটাই কি এডুকেশন? নাকি সে যখন আপনার এই যে আমাদের কথাটা শুনে কেউ যদি জানে ফ্রিল্যান্সিং, সেটা তো ওয়ান ফর্ম অফ এডুকেশন। রাইট। সেটাও কি এডুকেশন নাকি? যেমন আমি যে ধরেন ভিডিও এডিট করি, অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ভিডিও এডিটিং শিখায়। হুম। সেটা আমি ইউটিউব থেকে শিখতেছি, সেটা কি এডুকেশন না? সো আমি কিভাবে মাপবো কোনটা ভালো কোনটা খারাপ? সো যদি বলা হয়, আমি যখন বলতেছি এডুকেশন, বোঝাচ্ছি ইউনিভার্সিটি এডুকেশনের সাথে কম্পেয়ার করে আপনার এই কাজকর্মের সাথে ব্যালেন্স করা যায় নাকি? মানে ফর্মালাইজড বা স্ট্রাকচার্ড হ্যাঁ, এডুকেশন। রাইট, কারিকুলাম এরকম কিছু, ফর্মালাইজ এডুকেশন। হ্যাঁ, না এটা খুবই সুন্দরভাবে বলেছেন জিনিসটা। সো এইখানে আরেকটা জিনিস মাথায় আসলো, যে পয়েন্টটা তুলেছেন যে ইউনিভার্সিটিতে যখন একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, সো ও আসলে কি জন্য পড়াশোনা করছে, কেন পড়াশোনা করছে, এরপরে সে কি করবে, এই জিনিসটা কিন্তু আসলেই অনেকের কাছে নিজেদের কাছেই ক্লিয়ার থাকে না। হুম, এবং এটা শুধু হচ্ছে ফর্মালাইজড এডুকেশনের বেলায় যে তা না, ইনফর্মালও বা ইভেন হচ্ছে মানুষজন যে কোর্স-টোর্স করে এগুলার বেলায়ও। যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য সে কোর্স করলো। ধরলাম সে ভিডিও এডিটিং এর কোর্সই করলো। বাট ডেফিনিট কোনো গোল না থাকলে এদিকে একটা কোর্স করলাম, ওইদিকে একটা কোর্স করলাম, এটা একটু শিখলাম, ওইটা একটু শিখলাম। স্ক্যাটার্ড ওয়েতে কিন্তু এই যে এই তরুণ প্রজন্ম এনার্জি কিন্তু খরচ করে ফেলে। এনার্জি কিন্তু রাখা যায় না। টু সাম এক্সটেন্ট মানে কোনো না কোনোভাবে খরচ হয়েই যাবে। ইদার পজিটিভ ওয়েতে অর নেগেটিভ ওয়েতে। ইফ ইউ গেট মাই মিনিং। সো খরচ কিন্তু হয়েই যাবে। বাট অনেকে সেটাকে স্ক্যাটার্ড ওয়েতে খরচ করে ফেলে, কোনো নির্দিষ্ট দিকে কিন্তু আগাতে পারে না। ওর কিন্তু কোনো প্রোগ্রেস হয় না। সো এই জায়গাটায় আসলে হচ্ছে ডিসিশন মেকিং এর জন্য কিভাবে চিন্তা করা উচিত? হোয়াট আর দ্য পয়েন্টার্স? আই থিংক আমরা হোমওয়ার্কটা ভাগে করি না। ১ম এ যেটা বললেন ইউনিভার্সিটিতে পড়ছে, কি সাবজেক্ট পড়ছে সেটাও জানে না। আসলে আমরা ওই কেউ যদি আমাদের একটা অ্যান্সার বলে দেয়, আমরা সেটাই ফলো করতে চাই, ভেড়ার মতো। তো আমরা জানি যে হচ্ছে গিয়ে আমরা স্কুলে ঢুকবো, কলেজে ঢুকবো, ইউনিভার্সিটি শেষ করবো, হয়তো বিসিএস ক্যাডার হবো, অন্য একটা কোম্পানিতে ঢুকবো, চাকরি করবো, বিয়ে করবো, বাচ্চা হবো, দি এন্ড। আমার বাচ্চাকে সেম কাজ করাবো, রাইট? আমরা আসলে জানি না কেন করতেছি। পারপোজটা কি ভাই? সুখী হওয়া, শিক্ষিত হওয়া। সুখী হতে হয়তোবা কিছু মানুষের টাকা লাগে, কিছু মানুষের টাকা নাও লাগতে পারে। সুখের তো অনেক ডেফিনেশন আছে। তো টাকা কামানোর জন্য অনেকজন হয়তোবা একটা চাকরি দরকার বা ব্যবসা দরকার। সেটার জন্য তারা ইউনিভার্সিটিতে যাচ্ছে যেন তাদের ডিগ্রিটা পাওয়া যায়। ১ম কথা হলো শিক্ষিত, তার টার্গেট ২ টা, একটা সুখী হওয়া, একটা শিক্ষিত হওয়া। তো শিক্ষিত হতে সবসময় যে ইউনিভার্সিটি লাগবে তা কিন্তু না। শিক্ষা যেটা মাত্র বললাম, অনেকভাবে অনেক ফর্মস আসতে পারে। অনেকে ধর্মীয়ভাবে শিক্ষা দিয়েও তারা ভালো মানুষ হতে পারে। অনেকে হচ্ছে গিয়ে নজরুলের মতো, যারা অন্য জায়গা থেকে, প্রকৃতি থেকে তারা শিক্ষা নিয়ে করেছে, এরকম হতে পারে।
আর যেটা বললেন ব্যবসা করার জন্য, আবার আমি যেমন যে কাজটা করি আমার ইন্ডাস্ট্রিতে এটা করার জন্য ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না, যেতে পারে না গেলেও হয়। কিন্তু আমরা এই যে জিনিসটা হোমওয়ার্কটা করতে চাই না, কোন দিকে আমার কেন লাগবে কি লাগবে, আমরা একটা বক্সে আটকে গেছি, আমরা গোল 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 এটাতে ঘুরি। এটা একটা প্রথম জিনিস। আর সেকেন্ড জিনিস যেটা বললেন যে যদি অ্যাটলিস্ট একটা এন্ড গোল থাকে, আমি যদি এদিক সেদিক ঘুরে ফিরেও যে অ্যাটলিস্ট যেতে তো পারবো। এন্ড গোল যদি নাই জানা থাকে কোন দিকে যাব কোনো ঠিক নেই। এটারও ভাই আমার কাছে মনে হয় প্রবলেম একটা, আমরা হোমওয়ার্ক করি না। আমরা যদি একটু এই যে শোনার পরে যদি রিসার্চ করি, আমরা ওটাকে বসি না, আমি 2টা দিন ভাবি কি কি করা যেতে পারে, আমার জন্য কি কি প্র্যাকটিক্যাল, এখন মার্কেটে কিসের কিসের ডিমান্ড আছে, আগামী 5 বছর কি কি ডিমান্ড থাকতে পারে, আমরা এসব কিছু দেখবো না। আমরা ফেসবুকে অ্যাড দেখবো, একটা ভিডিও এডিটিং কোর্স আছে, আমরা কিনে ফেলবো, শেষ। 5 বছর পরে যেটা এটাও ইম্পর্টেন্ট কি কারণে, কারণ আমি যদি সবসময় কারেন্ট ট্রেন্ড ফলো করি, ওই ট্রেন্ডে আমি উঠতে উঠতে তো ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। সো আমার আসলে ট্রেন্ড প্রেডিক্ট করার মতো একটা ইনটিউশন গ্রো করতে হবে, 100%। এটা হয়তো ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে হয়। সো আপনার কথা শুনতে শুনতে আরেকটা জিনিস মাথায় আসলো যে যারা একটা সার্টেন লেভেলের উপরে উঠে যায়, যখন তাদেরকে বাকিরা দেখতে পায়, এক্সপোজারটা পায়, সো তখন কিন্তু তাদের কাছে অনেকে গাইডেন্সের জন্য যায় বা সাজেশনের জন্য যায়। সো তখন এই অনেকে হচ্ছে কমিউনিকেশনটা এইভাবে করে, এই যে দেখো আমি এইভাবে করছি, তুমিও কিন্তু এইভাবে পারবা। বাট সে নিজেও কিন্তু জানে যে সবাই আসলে কিন্তু এটা পারবে না, 100%। বিকজ সবার হচ্ছে স্টার্টিং পয়েন্টও সেম না, সবার হচ্ছে লার্নিং কার্ভের যে স্টিপনেস সেটাও কিন্তু সেম না, ডিফারেন্ট। সো এইভাবে হচ্ছে জেনারেলি ইনফ্লুয়েন্স করা বা এনকারেজ করা, এটা কি কাইন্ড অফ একটু স্ক্যামি হয়ে যায় কখনো কখনো? রাইট, মাঝে মাঝে মিস ডিরেকশনে চলে যায়। রাইট, রাইট। এখন আমার মানে ফলস হোপ ক্রিয়েট করার মতো একটা ব্যাপার, ফ্যান্টাসাইজ করে ফেলে পুরো জিনিসটা। রাইট। আমি যেমন আমার ভিডিওতে বারবার বলি যে আমি ধরেন যদি XYZ কামাই, যেটা তাদের কাছে যদি অনেক এক্সট্রিম অ্যামাউন্ট মনে হয়, তাদেরকে আমি জিজ্ঞেস করি আপনার কাছে একটা রেসপেক্টেবল অ্যামাউন্ট কত। অনেকে বলে যে আমি যা করছি তার ধরেন 10% হতে পারে, 20% হতে পারে। আমার কথা হচ্ছে কি, আমি যে ওয়েতে গিয়েছি তার জন্য এটা ওয়ার্কআউট করতে না পারে, কিন্তু তারা যদি অ্যাটলিস্ট ওই এক্সাক্ট ওই প্যাথটা যদি ফলো করে, 100% না হলে অ্যাটলিস্ট 50%, 30%, 40% তো হবে। রাইট। এরপরে বাকিটা আমি 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 তাদেরকে বলিনি আমার জন্য যেটা কাজ করছে আপনার জন্য কাজ করবে নাকি ঠিক নেই, কিন্তু কিছু জেনারেল জিনিস আছে যেটা সবার জন্য কাজ করে, এমনকি আপনার জন্য যেটা কাজ করবে সেটা আমার জন্য কাজ করবে না। সো আপনাকে আমি পুরো আমার কনসেপ্টটা বলবো, এখান থেকে আপনার যেটা যেটা ভালো লাগবে আপনি নেবেন, বাকিটা অবশ্যই আপনার নিজের ইনপুট দেওয়া লাগবে। আর নাহলে তো যদি সবাই সেম কাজ করে, আপনি মার্কেটে ইউনিক কি আনছেন, আপনার কাছ থেকে কেন মানুষ টাকা দিয়ে কিছু করাবে বা আপনাকে টাকা দিবে কেন? আপনাকে যখনই কেউ একজন টাকা দিচ্ছে তার মানে আপনার তাকে একটা ভ্যালু দেওয়া লাগবে। একই ভ্যালু যদি মার্কেটে 100 জনের মধ্যে 100 জনই দেয়, তাহলে আপনি ইউনিক কেন? আপনার কাছ থেকে কেন কিনতে আসবে আপনার বায়ার? মানে এইটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট হলো এই কারণে যে আপনার কথা থেকে যেটা মনে হচ্ছে যে ইটস কাইন্ড অফ লাইক এ প্রসেস, নট এ রেসিপি। 100%। যে আমি প্রসেস ফলো করলে, আমি যদি প্রসেসটাকে রেসপেক্ট করি, প্রসেসটা ধরে আগাই, দেন হচ্ছে আমার হয়তো ডে বাই ডে প্রোগ্রেস হবে। বাট রেসিপি বলতে, আচ্ছা অমুক ভাই এই কম্পিউটারে কাজ করছে, আমিও এই কম্পিউটারে একটা কাজ, এইভাবে হবে না। অমুক এই কোর্সটা করছে, আমিও এইটাই করলাম, তাতেই যে আমার আসলে হয়ে যাবে তা না। রাইট। তো আমি একটা ওই যে কাঠামো দিয়ে দিতে পারি, বলে দিতে পারি, ওইটার আশেপাশে ঘুরে এটার বলপার করে নিজের জন্য যেটা কাজ করে সেটা বের করা লাগবে নিজের। তা আমরা এফোর্টে দিতে চাই না, আমরা করি শেষ ভিডিওটা দেখা শেষ, কাজ শেষ। না, এটা বেশ ইম্পর্টেন্ট একটা হচ্ছে লার্নিং পয়েন্ট ছিল। আচ্ছা, অনেকে হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চায় বা হচ্ছে আপনার গাইডেন্স চায়। সো হাউ টু রিচ আউট টু ইউ? আর ওই যে আমরা এপিসোডটা শুরু করার আগে হচ্ছে অ্যাম্বাসেডর প্রোগ্রাম নিয়েও কথা বলছিলাম, অ্যাফিলিয়েশন প্রোগ্রাম নিয়েও কথা বলছিলাম। সো এটা নিয়েও যদি একটু বলেন। আপনার আমার কাছে রিচ আউট করা অনেক হয়ে আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমেল। কিন্তু আমাকে যদি ইমেলে লেখে হ্যালো ভাই, রিপ্লাই দেবো। আমি 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 চেষ্টা করি যতটুকু সম্ভব আমার তাদের হেল্প করার। আমি হাম্বলি বলার চেষ্টা করি। আমার কাছে ডেইলি কয়েকশো মেসেজ আসে, কয়েক হাজার মেসেজ আসে। আমার ম্যাক্সিমাম মেসেজ এরকম আসে না ভাই আপনার ফ্যান আমি, আমার মেসেজ 99% আসে ভাই একটা চাকরি দেন বা ভাই আপনার সাথে কথা বলতে চাই। ফিজিক্যালি আমার পক্ষে সম্ভব না এতগুলা মানুষের সাথে কথা বলার। যদি আমি চেষ্টাও করি তাও পারবো না। এই যে আমি চেষ্টা করি আমার ভিডিওতে আমি যা জানি সব বলে দেওয়ার। এটা হচ্ছে আমার জন্য বেস্ট ওয়ে ম্যাস মানুষের সাথে একসাথে কমিউনিকেট করার। বাট স্টিল এমন না যে আমি মেসেজ দেখি না বা ইমেল দেখি না, আমি চেষ্টা করি দেখার। কেউ যদি কনসিস্টেন্টলি ট্রাই করে অবশ্যই কোনো একভাবে আমার চোখে পড়ে যাবে। কিন্তু যদি ইমেলে লেখা থাকবে বা মেসেজে লেখা চাই ভাই আপনার সাথে আমি একটা কথা বলতে চাই, তাহলে তো আমার এনাফ ভ্যালু নেই এটাতে। যেহেতু আমার জন্য প্র্যাকটিক্যাল না কথা বলা, কারোর সাথে যদি আমার কথা বলা লাগে তার মানে সে একজন এক্সেপশন।
যদি সে আমার জন্য এক্সেপশন হয় তার মানে তার আমাকে কোনো একটা ভ্যালু দেওয়া লাগবে যে কারণে তাকে আমি এক্সেপশনালি তাকে আমি ট্রিট করতে পারবো। সো আমরা এটা বোঝার চেষ্টা করি না যদি তাদের কোনো মেন্টর লাগে বা যদি কোনো অ্যাডভাইস লাগে তারও ইন রিটার্ন আমাকে কোনো একটা ভ্যালু দেওয়া রাইট। উচিত। So আমাকে না যে কোনো কারো ক্ষেত্রে আমি যদি যখন কারো কাছে এরকম চেষ্টা করে কিছু চাই আমি চেষ্টা করি তাকে কোনো একটা ভ্যালু দেওয়ার জন্য। তাদের ফিগার আউট করা উচিত তারা কিভাবে আমাকে ভ্যালু দিতে পারবে। আমিও যেভাবে চেষ্টা করি আমার কারো কাছ থেকে শিক্ষণীয় কিছু নেওয়ার জন্য তাদেরকে ভ্যালু যেভাবে দেই এই জিনিসটা তারা ফিগার করতে পারলে 110% রাইট, রাইট। they can get in touch with me. আর ওই যে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমেও যে মানুষজন চাইলে হচ্ছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশের লিডিং ই-কমার্স ওয়েবসাইট আছে একটা। তারা এরকম অ্যাফিলিয়েট প্রোগ্রাম শুরু করে দিয়েছে। বাংলাদেশে এরকম ছিল না। বিদেশে দেখতাম অ্যামাজন, ইবেতে শুরু করতে হুম, চায়। হুম, হুম। অনেক ইজি না জিনিসটা করা। বাট কেউ যদি মার্কেটিং বুঝে স্পেশালি আজকালকার যুগে অর্গানিক রিচ যত ইজি, হুম। শর্ট ফর্ম কনটেন্ট বলেন, লং ফর্ম কনটেন্ট একটু টাফ। বাট আজকাল এর চেয়ে সময় বেটার টাইম ছিলই না শর্ট ফর্ম কনটেন্ট আবিষ্কারের পর থেকে অর্গানিক রিচের। তো রাইট। অর্গানিক কনটেন্টের অ্যাডভান্টেজ নিয়ে ইজিলি বিদেশে অনেক মানুষ ড্রপ শিপিং করছে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম রান করছে XYZ। বাংলাদেশে যদি তারা এরকম চেষ্টা করে আমি শিওর তারা রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রামে তারাও তাদের জন্য একটা লুক্রেটিভ আর্নিং সোর্স হবে এটা। এই যে যেটা বললাম আপনাকে অনেকজন দেখবেন এখনো জানেই না জিনিসটার ব্যাপারে। যতদিনে তারা জানবে অলরেডি দেখবেন অনেক মানুষ সাইন আপ করে ফেলছে। হ্যাঁ, হ্যাঁ, সো রাইট। আমরা এই কার্ভের আগে থাকতে চাই না। আমরা ওয়েট করি আচ্ছা করতেছে। আরো কয়েকজন করুক আমি দেখি কে আগে সাকসেসফুল হয় নাকি না। তো কোনো লস নাই করলে। যারা সাকসেসফুল হবে তারা করতে অলরেডি মার্কেটে কম্পিটিশন বেড়ে যাবে। রাইট। এটাও একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট যে অনেক সময় হচ্ছে লিপ অফ ফেইথ নিতে হয় বা হচ্ছে একটু সাহস করে ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজটা ফার্স্ট কিন্তু মুভার অনেক অ্যাডভান্টেজ ইম্পর্টেন্ট। এটা রাইট। অনেকে নেয় না। আচ্ছা। আমরা এপিসোডের একদম শেষের দিকে চলে এসেছি। সো এই মোমেন্টে এসে আমাদের রকমারির যারা অডিয়েন্স তারা সবাই কিন্তু হচ্ছে মানে মোস্ট অফ দেম আর ইয়াং পিপল। আমরা জানি যে আরো অনেকে আমাদের অনুষ্ঠানগুলোও দেখেন। বাট বলা যায় যে সবচেয়ে বড় অডিয়েন্সটা হচ্ছে আমাদের ইয়াং পিপল যারা তারাই। সো তাদের মধ্যে অনেকে স্টুডেন্ট আছে বা আর্লি ক্যারিয়ারে আছে। সো এই সময়টায় মানুষের মধ্যে কিন্তু হচ্ছে অনেক ধরনের টানাপোড়েন কাজ করে। ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তা থাকে, দুশ্চিন্তা থাকে, হতাশাও থাকে অনেকের মধ্যে। আবার অনেকে হয়তো ধরা যাক ভার্সিটি লাইফের শেষের দিকে আছে কিন্তু কোয়াইট স্যাটিসফাইড না নিজের যে রেজাল্ট বা আউটকাম এইটা নিয়ে। সো এইরকম হচ্ছে যারা আছে, যারা একটা দোলাচালে ভুগছে বা সংশয়ের মধ্যে ভুগছে। সো তাদের জন্য হচ্ছে আপনি যদি একটা মেসেজ দিতে চান। স্কিল শিখা উচিত, একটা কোর স্কিল আর অনেকগুলো সফট স্কিল থাকা উচিত এটার আশেপাশে। একটা টি শেপ পোর্টফোলিও বলে এটাকে, যে টির মতো থাকবে, একটা বড় স্কিল থাকবে যেটা তার মেইন স্কিল, আমার জন্য যেরকম ভিডিও এডিট, আর তার সাথে ছোট ছোট কিছু সফট স্কিল থাকবে, হয়তো বা ম্যানেজমেন্ট, হয়তো বা মার্কেটিং, হয়তো বা সেলস। যে কোনো ইন্ডাস্ট্রি হোক, যখন একটা টি শেপ পোর্টফোলিও থাকবে আপনার, তখন আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে একটা মার্কেটে পায়োনিয়ার হয়ে দাঁড়ানো বা ইন্ডাস্ট্রি লিডার হয়ে দাঁড়ানো। জাস্ট টি শেপ পোর্টফোলিও দরকার, আর কিছু দরকার নেই। নাইসলি পুট অ্যান্ড খুব প্রিসাইজলি পুট। সো প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য। আশা করি আমাদের এই ডিসকাশন থেকে আপনারা নিজেদের মতো করে বেশ কিছু জিনিস নিতে চেয়েছেন। মানে আমরা কখনো এরকমভাবে পোর্ট্রে করি না যে আমরা অনেক কিছু শিখায়ে ফেলবো, বুঝায়ে ফেলবো, এরকম না। আমরা একটা ফ্রুটফুল ডিসকাশন করতে চাই, যেই ডিসকাশনের থ্রুতে এই গল্পটা থেকে যে যার মতো করে নিজের মতো করে কিছু লার্নিং পয়েন্টস আপনারা নিতে পারেন। সো আশা করি সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সফল। এবং নীল ভাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এই সময়টা কাটানোর জন্য। আমরা আশা করব আমাদের সাথে আপনারা ভবিষ্যতেও থাকবেন এবং সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের গেস্টকেও ধন্যবাদ জানিয়ে আজকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।